সদের এই মাথা দিয়ে দুটি হরফ। তো সদের মাথাটা কেমন, একটু চ্যাপ্টা আকৃতির, আমরা ধরতে পারি যে একটা চ্যাপ্টা আকৃতির ফাঁকা অংশ এই। তো সদের এই অতিরিক্ত অংশটুকু তো আমরা কেটে দেই, শুধুমাত্র তার মাথাটা থাকে যেটা দিয়ে তার মূল আকৃতিটা বোঝা যায়। তো সদ লাম, তো সদের এই মাথা দিয়ে দুটি হরফ, একটা হচ্ছে সদ আর একটা হচ্ছে দদ। তো সদ এইভাবে, সদ লাম তার আপন আকৃতি পড়ে গিয়েছে, লামের সাথে সংযোগ হয়ে গিয়েছে। দদ লাম, দদ উপরে একটা নোক্তা চলে আসছে সেজন্য সেটা দদ, সাথে লাম আসছে। সদ ইয়া, ইয়ার তার আপন আকৃতি রয়েছে। আর একটা জিনিস খেয়াল করবেন অবশ্যই, ইয়া যখন তার আপন আকৃতিতে থাকে ইয়ার কিন্তু তখন নোক্তার প্রয়োজন হয় না। ইয়ার নোক্তার প্রয়োজন হয় তখনই যখন ইয়াটা কোণার আকৃতিতে আসে। তো এখানে সদ ইয়া হলো, এখানে হচ্ছে দদ ইয়া, এখানে সদ ইয়া লাম। তো সদের মাথাও আমরা পাচ্ছি, এদিকে এক কোণার নিচে দুটি নোক্তা আমরা পাচ্ছি, তার মানে ইয়া, সদ ইয়া লাম। এদিকে দদ, সদের উপর যেহেতু নোক্তা রয়েছে, এক কোণার নিচে দুই নোক্তা থাকার কারণে ইয়া, এদিকে লাম, দদ ইয়া লাম। এখানে আমরা দেখি সদ বা লাম, সদের আকৃতি তো আমরা পেয়েই গিয়েছি, এক কোণার নিচে এক নোক্তা তার মানে বা, তো সদ বা লাম। এদিকে সদের উপর নোক্তা আসার কারণে দদ, দদ আর কোণার নিচে এক নোক্তা থাকার কারণে বা, দদ বা লাম। এখানে সদ নুন লাম, সদের আকৃতি এক কোণার উপরে এক নোক্তা আর লামের তার আপন আকৃতি। দদ নুন লাম, তো দদ সদের উপরে নোক্তা থাকার কারণে, এক কোণার উপরে নোক্তা থাকার কারণে নুন আর হচ্ছে নাম। সদ সিন লাম, তো সদের আকৃতিও বুঝতে পারছি আমরা, তিন কোণা থাকার কারণে সেটা সিন হয়ে যাচ্ছে আর পরে লাম। তো সদ সিন লাম, এখানে হচ্ছে দদ শিন লাম, দদ শিন লাম। তো একদিকে যেমন আমরা পার্থক্য করে প্রত্যেকটা হরফের ভিন্ন ভিন্ন এক একটা আকৃতি সংযুক্ত হলে কি হয় সেটাও শিখতে পারছি, আরেকদিকে আমরা সংযুক্ত হরফগুলোও শিখতে পারছি। আর এটা তো আমরা সবাই জানি, বাংলায়ও সে একই নিয়ম, যে একাধিক, দুই বা একের অধিক কোনো বর্ণ যদি একসাথে হয় সেটা কি হয়ে যায়, শব্দ হয়ে যায়। সেটা আরবিতে আমরা বলি দুই হরফ বা দুইয়ের অধিক হরফ একত্রিত হয়ে সেটা কি হয়ে যায়, লফজ হয়ে যায়, যেটা বাংলায় আমরা শব্দ বলে থাকি। তো একদিকে আমাদের শব্দও শেখা হচ্ছে, আর এদিকে আমরা হরফের আকৃতিগুলোও বুঝতে পারছি।